ডিম ধনেপাতার এই রেসিপিটি খেলে দামি মাছ মাংস খাওয়া ভুলে যাবেন, এতটাই টেস্টি হয় এই ডিম ধনেপাতার রেসিপি। একঘেয়ে ডিমের ঝোল ছাড়ুন আর রান্না করুন এইভাবে, একেবারে জমে যাবে লাঞ্চ। আজকে আমি ডিম ধনেপাতার একেবারে নতুন দুর্দান্ত স্বাদের একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। ভিন্ন স্বাদের এই ডিম ধনেপাতার রেসিপিটা ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদে এই ডিম ধনেপাতার নতুন রেসিপি। ডিম ধনেপাতার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 6টা হাঁসের ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এটা আমি আজকে হাঁসের ডিম দিয়ে করব, আপনারা চাইলে মুরগির ডিম দিয়েও করতে পারবেন। ডিমগুলোকে দেখুন এইভাবে একটু কেটে দিচ্ছি যাতে মশলাটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায় আর ডিমের কুসুমটাও খেতে ভালো লাগে। আর এইভাবে একটু কেটে দিলে ডিমগুলো ভাজার সময়ও ফাটার ভয় থাকবে না। ডিমগুলোকে কেটে নেওয়ার পর এদিকে দেখুন আমি 3টে আলু এইভাবে 2 টুকরো করে কেটে রেখেছি খোসা ছাড়িয়ে। এইবার একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু কেটে কেটে দিচ্ছি যাতে মশলাটা ভেতরে ভালোভাবে ঢুকে যায়। আলুগুলোকে আমি একটু বড় বড় করেই কেটে রেখেছি। এখন শীতের নতুন আলু এইভাবে বড় বড় করে দিয়ে ডিম রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। দর্শক বন্ধুরা, রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন যাতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। আর এদিকে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা টুকরো করে আর 10 বড় কোয়া রসুন। উপকরণ খুবই অল্প, খুব বেশি মশলাপাতির প্রয়োজন নেই, একেবারে ঘরোয়াভাবে রান্নাটা করব। পেঁয়াজগুলোকে দেখুন এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিলাম। এবার একটা মিক্সচারের জারে নিয়ে নিচ্ছি আদা আর রসুন, সাথে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ, সাথে 2টো কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন, আমি একটু ঝাল ঝাল তৈরি করব সেই পরিমাণে লঙ্কাটা দিলাম। আর সাথে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা। তারপর দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। চলে যাচ্ছি পরের স্টেপে। গ্যাস অন করে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে কড়াতেও রান্না করতে পারবেন। এবার প্রেসার কুকারে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ডিমগুলোকে হালকা একটু ভেজে নেব, খুব বেশি হাই ফ্লেমেও নয় আবার খুব বেশি লো ফ্লেমেও নয়, মিডিয়াম লো ফ্লেমে রেখে ডিমগুলোকে ভাজবেন। তাহলে আর উপরের যে স্কিনটা রয়েছে সেটা খুব বেশি শক্ত হবে না। ডিমগুলো যদি খুব বেশি কড়া করে ভাজা হয় তাহলে উপরের যে স্কিনটা রয়েছে শক্ত হয়ে যাবে, খাওয়ার সময় ভালো লাগবে না। আর খুব বেশি কড়া করে ডিমগুলোকে ভাজবো না, হালকা প্রায় 1 মিনিট মতো ডিমগুলোকে ভেজে নিয়েছি। এবার ডিমগুলোকে তুলে রাখছি। ডিম তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকেও 3-4 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব লালচে করে। দেখুন আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে রাখছি। আলুগুলো তুলে নিয়ে আরও একটু তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে, আর ফোড়নে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা টুকরো করে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে লালচে করে ভেজে নেব। পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1/2 চা চামচ চিনি। এতে করে পেঁয়াজগুলো খুব অল্প সময়ে ভাজা হয়ে যাবে। দেখুন পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি টমেটো কুচি। এখানে একটা টমেটোর অর্ধেকটা দিয়েছি, আপনারা টমেটোর পরিমাণটা চাইলে বাড়িয়েও নিতে পারেন। 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটাকে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম, অনেকটাই মশলা লেগেছিল। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এখানে কিছু গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো,
হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কালারটা সুন্দর আসবে। এবার পুরো মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকেও মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন আলুগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। অল্প পরিমাণে জল দেব, কেননা এখানে এখনও মশলাগুলো কাঁচা, ভালোভাবে কষানো হয়নি, আর আলুগুলোও অনেক বড় বড়, সেদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগবে। এখানে আমি পুরো রান্নায় যতটা লবণ লাগবে পুরোটাই যোগ করে দিলাম। আরও একবার মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর প্রেসারের ঢাকনাটা আটকে 2টো সিটি মারব। 2টো সিটি মারলেই আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে 2টো সিটি মেরে প্রেসারটা বের করে দিয়েছি। তারপর ঢাকনাটা খুললাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকেও মশলার সাথে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আর সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ মটরশুঁটি। এখন শীতের ফ্রেশ মটরশুঁটি অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন, এতে ডিমের ঝোলটা খেতে ভীষণ ভালো লাগবে। এবার মটরশুঁটি, আলু, মশলা সব কিছু একসঙ্গে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব মিডিয়াম লো ফ্লেমে। ডিমের এই রেসিপিটি থাকলে মাছ মাংসের দরকার পড়বে না। দেখুন আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি জল। জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণে দেবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি। এখানে কিন্তু আমি গরম জল যোগ করেছি। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা ভালো হবে। সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 4-5 মিনিট রান্না করে নেব। এখানে কোনো রকম সিটি মারবো না, ঢাকনাটা জাস্ট উপরে দিয়ে রেখেছি। দেখুন ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। আলুগুলো এত বড় করে দেওয়া সত্ত্বেও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আরও একবার সব কিছু মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট। একেবারে তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ডিমের ঝোলের রেসিপি। ডিম ধনেপাতার এই রেসিপিটি থাকলে মাছ মাংস ফেলে খেতে ইচ্ছে করবে। ডিমের অনেক রকম রান্না খেয়েছেন, একবার এইভাবে আমার মতো করে রান্না করে খেয়ে দেখুন। আশা করছি একবার যদি এইভাবে খান বারবার খেতে চাইবেন। এটা গরম ভাত, রুটি, লুচি সব কিছুর সাথে ভীষণ ভালো লাগবে। আমি এবার সার্ভ করে দিচ্ছি। তাহলে আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে এই রকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।